স্বাগত সমগ্র বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে আজও সড়ক দুর্ঘটনা হয়েছে। ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় বাসের ধাক্কায় প্রাইভেট কার ও মোটরসাইকেলের 5 আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। নিহতদের মধ্যে একই পরিবারের 4 জন। সকাল 11:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, টোল প্লাজার সামনে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কারকে পেছন দিক থেকে ধাক্কা দেয় একটি বাস। এই কারণে সামনে থাকা আরেকটি মোটরসাইকেলেও ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে নিহত হন 2 জন। পরে পুলিশ ও সেনা সদস্যরা উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও 3 জন। দুর্ঘটনায় আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঢাকা থেকে একটি বাস মাওয়ার দিকে যাওয়ার পথে একটি প্রাইভেট কার, একটি মাইক্রো বাস এবং একটি হুন্ডাকে ধাক্কা দেয়। ধাক্কা দিলে ঘটনাস্থলে কয়েকজন আহত হয়। প্রত্যেককে উদ্ধার করে ঢাকা সলিমুল্লাহ মিটফুট মেডিকেলে পাঠানো হয়। আমরা এ বিষয়ে আরও জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিতু রায়। জিতু, একই পরিবারের তো 4 জন নিহত হয়েছেন, তারা কোন এলাকার বাসিন্দা? আর যারা আহত হাসপাতালে রয়েছেন তাদের এখন কি পরিস্থিতি? গুরুতর আহত কেউ রয়েছে কিনা? দেখুন, আমি প্রথমে একটু সংশোধন করে দিতে চাই। সেটি হচ্ছে, এই যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজাটি, এটি ঢাকার কেরানীগঞ্জ এলাকায় পড়েছে। তারও কিছু সামনে মুন্সিগঞ্জের এই স্থানটি রয়েছে। আর যে প্রশ্নটি আপনি করেছেন যে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে কিনা, তারা এখানে দুর্ঘটনা কবলিত হবার পর তাদেরকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। ঢাকার বিভিন্ন হাসপাতালগুলোতে রয়েছে। স্বজনদের সঙ্গে পুলিশ এবং ফায়ার সার্ভিস চেষ্টা করেছেন যোগাযোগ করবার জন্য, কিন্তু এখন পর্যন্ত তাদের পরিচয় শতভাগ নিশ্চিত হওয়া যায়নি। আর এই মুহূর্তে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। হাইওয়ে পুলিশ তারা এখন যেই প্রাইভেট কারটি ছিল সেটিকে এখন তাদের হেফাজতে থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা সম্পন্ন করেছেন। তারা কিছুক্ষণের মধ্যেই এটিকে হাসারা হাইওয়ে থানাতে নিয়ে যাবেন। পুলিশ এবং ফায়ার সার্ভিস যেটি বলেছেন, এবং আমরা একটি সিসিটিভি ফুটেজও পর্যবেক্ষণ করে যেটি দেখতে পেরেছি, ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় 11টার দিকে থেমে থাকা একটি মোটরসাইকেল এবং তার পেছনে প্রাইভেট কার, তার পেছনে আরেকটি মাইক্রো বাস ছিল। তারা দাঁড়িয়েছিলেন টোল দেবার জন্য। ঠিক সেই সময়টায় পেছন থেকে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস এই 3টি যানবাহনের উপরে উঠে গেলে একই পরিবারের 4 জন সহ মোট 5 জন কিন্তু নিহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে নেওয়ার অবস্থাতেই এক শিশু এবং তার পরবর্তীতে 4 জন, এবং তাদের 5 জনের মধ্যে 4 জন নিহত হয়েছেন। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের এই অঞ্চলটি এখন কিন্তু মরণ ফাঁদে পরিণত হয়েছে। গত 1 বছরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 64টি, আজকের দুর্ঘটনাটি সহ 64টি দুর্ঘটনায় কিন্তু এখন পর্যন্ত আজকের 5 জন নিহত সহ কিন্তু 21 জন নিহত হলো, এবং তাদের সাথে সাথে কিন্তু 90 জন গুরুতর আহত অবস্থায় কিন্তু তারা বিভিন্নভাবে কিন্তু তারা শারীরিক অক্ষমতায় পৌঁছে গেছেন। আমরা এই যে অবস্থানটা দেখতে পাচ্ছি, আপনারা দেখছেন যে কিভাবে দুর্ঘটনা পরবর্তী সময়ে যে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে গেছে। এই প্রাইভেট কারটি নিশ্চিহ্ন অবস্থায়, মানে পুরো এই যাত্রীবাহী বাসটির ধাক্কার কারণে প্রাইভেট কারটি যেটি আমরা দেখতে পাচ্ছি, এই প্রাইভেট কারটির কোনো চিহ্ন নেই। এখানে স্বভাবতই দেখা যাচ্ছে যে যেভাবে ধাক্কা দিয়েছে, সিসিটিভি ফুটেজ আমরা দেখেছি, একই সাথে এখন যে প্রাইভেট কারটি দেখছি, এখানে বেঁচে থাকার সম্ভাবনা কোনোভাবেই নেই। এত গতি ছিল সেই যাত্রীবাহী বাসটির, এবং প্রাইভেট কারে যারা ছিলেন সম্ভবত সবাই তারা কিন্তু নিহত হয়েছেন, এবং মোটরসাইকেলটিতেও একজন শিশু সহ কিন্তু তার পিতাও ছিলেন। তাদের সকলের পরিচয় নিশ্চিতের জন্য কাজ করছে পুলিশ এবং ফায়ার সার্ভিস। আমরা মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে এর আগে বিভিন্নভাবে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বেপরোয়া গতি নিয়ে কিন্তু বিভিন্ন সময় সংবাদ প্রকাশ করেছি, এবং আমরা নিয়মিত সংবাদ প্রকাশ করছি। এটি কিন্তু এখন সম্পূর্ণ মরণ ফাঁদে পরিণত হয়েছে মুন্সিগঞ্জের আর ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েটি। মুন্সিগঞ্জের এই ধলেশ্বরী টোল প্লাজা। যেহেতু আরেকটি বিষয় একটু জানাবেন যে বাসটি এই ঘটনার জন্য দায়ী, এই বাসের ড্রাইভারকে আটক করা সম্ভব হয়েছে কিনা? আমরা হাইওয়ে পুলিশের পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটি বলেছেন, বাসটিকে আটক করতে পেরেছেন তারা, কিন্তু টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা সত্ত্বেও এত বড় দুর্ঘটনা, টোল প্লাজাটি একটি বেষ্টনীতে রয়েছেন, তারপরেও কিন্তু তারা চালককে আটক করতে পারেনি। চালক পলাতক রয়েছেন। তারা যেটি নিশ্চিত করেছেন, বাসটিকে তারা আটক করেছেন এবং তাদের হেফাজতে নিয়েছেন। ঘটনায় তো আহত এখন কয়জন রয়েছে? বিভিন্ন হাসপাতালে তো তারা ভর্তি রয়েছেন।
তাদের অবস্থা একটু জানাবেন। এর মধ্যে গুরুতর আহত কেমন রয়েছে কিনা, যাদের জীবন নিয়ে শঙ্কা আছে? মিটফোর্ড হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত অন্তত 10 জনের আহতের ঘটনাটি আমরা নিশ্চিত হতে পেরেছি পুলিশ এবং ফায়ার সার্ভিসের তথ্য মতে। ফায়ার সার্ভিস যেটি জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে, কেননা এই দুর্ঘটনাটিতে গুরুতর আহতের সংখ্যা কিন্তু বেশি ছিল। তারা বলছেন যে এই কারণেই দুর্ঘটনায় আরও আহতের সংখ্যা বাড়তে পারে। এই ঘটনায় তো সিসিটিভি ফুটেজও পাওয়া গেছে। যা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কি বলা হয়েছে? বাসটি কি অতিরিক্ত গতির কারণেই এই ঘটনাটি ঘটেছে, নাকি বাসের ব্রেক ফেল হয়েছিল? বাসটিতে থাকা যেসব যাত্রীরা পেছনের সিটে ছিলেন তারা যেটি বলছেন, ফায়ার সার্ভিসের কাছে যেটা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা যেটি বলেছেন, এবং টোল প্লাজায় যারা টোল সংগ্রহ করছেন তারা যেটি বলছেন, বাসটি শুরু থেকেই অত্যন্ত বেশি গতি নিয়েই কিন্তু টোল প্লাজার দিকে সামনে এগিয়ে আসছিলেন। তার পরবর্তীতে টোল প্লাজার সামনে আসার আগেই আরো অনেক দূর থেকে যখন তার গতি নিয়ন্ত্রণ করে টোল প্লাজার দিকে আসার কথা, যে স্বাভাবিক নিয়ম, সেই স্বাভাবিক নিয়মের অনেক আগে থেকেই তিনি গতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন, যার সজোরে এসে টোল প্লাজার সামনে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, প্রাইভেট কার এবং মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এবং যে ধাক্কাটির ফলে আমরা যদি দেখানোর চেষ্টা করি, মোটরসাইকেলটির সহ প্রাইভেট কারটিকে টোল প্লাজা থেকে আরো বহু দূর সামনে টেনে হিচড়ে কিন্তু এনে নিয়ে এসে এই জায়গাটিতে থামিয়েছেন। তারপরেও কিন্তু সেই বাসটির গতি কিন্তু থামেনি। সেই বাসটি কিন্তু এসে ধাক্কা দিয়ে তারপরে কিন্তু তাকে নিয়ন্ত্রণ করতে হয়েছেন। তার বাসের যে যাত্রী ছিল সামনের দিকে, তারাও কিন্তু যথেষ্ট পরিমাণ গুরুতর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। মুন্সিগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী জিতু রায়। পাবনার সাথিয়ায় ট্রাকের চাপায় নসিমনের 3 যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 5 জন। পরে পাবনা সাথিয়া সড়কের মতপুরের রাঙ্গামাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে নিহতরা সবাই কৃষি শ্রমিক। পরে তারা পেঁয়াজ লাগাতে নসিমনে করে মাঠে যাচ্ছিল। এ সময় সাথিয়াগামী মালবাহী ট্রাকের চাপায় ঘটনাস্থলে 3 জন মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনা কবলিত ট্রাক জব্দ করা হলেও পালিয়ে গেছে চালক ও তার সহযোগী। মাদারীপুরে কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ইউপি সদস্য ও তার ছেলেসহ 3 জন নিহত হয়েছেন। আহত অন্তত 5 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নতুন করে সংঘর্ষ এড়াতে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। এলাকার আধিপত্য নিয়ে বাঁশগাড়ী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন এবং 8 নম্বর ওয়ার্ডের সদস্য আক্তার শিকদারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে বেশ কয়েকবার সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে। মামলার কারণে দীর্ঘদিন এলাকার বাইরে থাকলেও বৃহস্পতিবার রাতে আক্তার শিকদার ও তার ছেলে মারুফ শিকদার এলাকায় ফিরে আসেন। এ সময় হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরে ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের লোকজন মাইকে ঘোষণা দিলে দুই পক্ষের লোকজন জড়ো হয়ে রাতভর সংঘর্ষে জড়ান। ঘটনাস্থলেই মারা যান ইউপি সদস্য আক্তার শিকদার। আহতদের হাসপাতালে নেওয়া হলে মারা যান তার ছেলে ও সমর্থক সিরাজুল ইসলাম। বাড়ি আগুন দিয়া পুড়িয়া লাইছে, আগে মালামাল লুট করে নিয়ে গেছে, ঘর বাড়ি ভাঙে নিয়ে গেছে, দৌড়াইয়া কোপায়া মারিয়া লাইছে। দাও আনছে, বোম আনছে, অর্থ আনছে সুমন চেয়ারম্যানের লোকেরা। খাসিরহাটে 2 গ্রুপের সংঘর্ষের ঘটনায় আক্তার মেম্বার এবং তার ছেলে মারা গিয়েছেন। এই সংবাদ পেয়ে আমরা আইন শৃঙ্খলা বাহিনী সহ উপজেলা প্রশাসন আমরা উপস্থিত হয়েছি এবং আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র্যাবের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন রয়েছে। পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, আমাদের র্যাব আছে আমাদের এখানে, এবং সেনাবাহিনীর 4টি টহল পার্টি মোতায়েন রয়েছে এলাকায়। তো এই ঘটনার সাথে যে বা যারা সংশ্লিষ্ট, আমরা খুব দ্রুততার সাথে তাদেরকে আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। সংঘর্ষ ও হতাহতের ঘটনায় জড়িতদের ধরতে অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে মাদারীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন চন্দ্র মল্লিক। রিপন, সংঘর্ষের ঘটনার পর এই মুহূর্তে এলাকার পরিস্থিতি জানাবেন।
পুলিশের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, কাউকে গ্রেপ্তার করতে পেরেছে কিনা, মামলা কি হয়েছে কোনো? জি, আমি কথা বলেছিলাম মাদারীপুরে পুলিশ সুপার এবং অন্যান্য যে কর্মকর্তা রয়েছে পুলিশের, তাদের সাথে। তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে এই গত কয়েক বছর ধরেই বাঁশগাঁ ইউনিয়নের যে ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন, তার সাথে তা একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার শিকদার, তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। কারণ তাদের দুজনেরই বাড়ি একই এলাকায় হয়, তাই এই আধিপত্য বিশেষটা অনেক বেশি আকার ধারণ করছে। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এর আগে বেশ কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা এবং বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটছে। এই ঘটনায় বেশ কয়েকটি মামলাও দায়ের করা হয়েছে। এই মামলাগুলোতে মূলত যে ইউপি সদস্য আক্তার শিকদার, তিনি মূলত এলাকায় আসতে পারতেন না এবং এলাকা ছাড়া ছিলেন দীর্ঘদিন তার পরিবার। তো গত বৃহস্পতিবার মুস্তাফিজুর রহমান সুমন চেয়ারম্যানের লোকজন সমর্থকরা এই যে ইউপি সদস্য আক্তার শিকদার তার বাড়িতে আগুন দেয়, আগুন দিয়ে বাড়ির ঘর পুড়িয়ে ফেলে। এই পুড়িয়ে ফেলার পরে মূলত সে ইউপি সদস্য আক্তার শিকদার এবং তার ছেলে মারুফ শিকদার দুজনে তাদের বাড়িতে আসে। বাড়িতে আসার সময় তারা কিছু বোমাবাজি হয় এবং বোমা বিস্ফোরণ ঘটানোর পরে সুমন চেয়ারম্যানের লোকজন মূলত মসজিদের মাইক, সেই মাইকিং করে তাদের লোকজন জড়ো করে মূলত এরপর একটি সংঘর্ষ বাধে গতকাল রাতেই। এইটি আসলে ধারাবাহিকভাবে চলার পরে একটা ভোর রাতে, আজ শুক্রবার ভোরের দিকে পুলিশের দেওয়া তথ্য এবং অন্যান্য স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি, ভোর 6:30টার দিকে ওরা সুমন চেয়ারম্যানের লোকজন ধাওয়া করলে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে যায় মারুফ শিকদার এবং তার বাবা আক্তার শিকদার, এবং তাদের সাথে ছিল আরও কয়েকজন। তাদেরকে ধাওয়া করে খাসিয়াট যে ব্রিজটি রয়েছে বাঁশগাঁ ইউনিয়নের, সেখানে ব্রিজের পাশেই কিন্তু খাসিয়াট পুলিশ ফাঁড়ি, এই পুলিশ ফাঁড়ির খুব কাছাকাছি এলাকায় তাদেরকে নির্মমভাবে কুপিয়ে আসলে মূলত হত্যা করে ফেলে রেখে চলে যায়। এরকমই একটি বিষয় আমরা টোটালি সারাদিন পর্যবেক্ষণ এবং স্থানীয় লোকজনদের কথা বলে এটি আমরা জানতে পেরেছি। এরপরে ঘটনাস্থলে মারা যায় দুজন এবং আরেকজন মারা যায় ঢাকায় নেওয়ার পথে, এরকম একটা পরিবেশ। তো এই ঘটনার পরপরই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পুলিশ প্রশাসন, র্যাব, বিজি এবং সেনাবাহিনী ওই এলাকায় নিয়োজিত রয়েছে এবং বারবার তারা বিভিন্ন এলাকায় ড্রাইভ করছে, অভিযান পরিচালনা করছেন, যাতে আগামীতে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, সংঘর্ষ দুই গ্রুপের ভিতরে দ্বিতীয়বার না বাধে, এই বিষয়টিকে মাথায় রেখে তারা মূলত সেনাবাহিনী মোতায়েন করেছে এবং পুলিশ, বিজিবি তো নয়, র্যাব এবং ডিবি পুলিশের একটি টিমকে আমরা দেখেছি বিকেলবেলা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করতে। সব মিলিয়ে আমরা এখনো পর্যন্ত আসলে পুলিশের দেওয়া যে তথ্য, সেই তথ্যে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তারা অভিযান চালাচ্ছে এবং পরিবারের পক্ষ থেকে আমরা যেটি কথা বলেছি, পরিবারের যে নিহত ইউপি সদস্য আক্তার শিকদার, তার বাবার সাথে কথা বলেছি আমরা। তারা আসলে এখনো পর্যন্ত মামলা দায়ের করেনি। তিনি আসলে বয়সে প্রবীণ এবং বাড়িতে অন্যান্য সদস্য এখনো অনুপস্থিত রয়েছে, ফলে মামলাটি হয়তো লিখিত দায়ের করতে সন্ধ্যা হয়ে যেতে পারে অথবা রাতেও হতে পারে বলে এমনটি আমাদেরকে জানিয়েছে। তো সার্বিকভাবে এখন এলাকার পরিস্থিতি থমথমে, এখানকার রাস্তাঘাটে লোকজন কম, দোকানপাটও প্রায় বন্ধ। রিপন চন্দ্র মল্লিক, আপনাকে ধন্যবাদ। মাদারীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী রিপন চন্দ্র মল্লিক। পাহাড়ে বসবাসরত সবার নিরাপত্তা অধিকার রক্ষায় সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। সকালে বান্দরবানের লামায় ত্রিপুরা পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি একথা জানান। বলেন, ক্ষতিগ্রস্তদের জন্য মন্ত্রণালয়, জেলা পরিষদ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কম্বল, চাল ও ঠেউটিন দেওয়া হয়েছে। এছাড়া জেলা পরিষদের উদ্যোগে ঘর নির্মাণ ও পানি সরবরাহ করার ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বলতে এখানে নিরাপত্তার অধিকার, এখানে ভালোভাবে বেঁচে থাকার অধিকার এবং নির্ভয়ে তার অধিকারটা প্রয়োগ করার অধিকার নিয়ে আমরা কথা বলি এবং এই পরিবর্তনটা এনে দেওয়ার জন্য এই সরকার, বৈষম্য বিরোধী আন্দোলনের সরকার, এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনের সরকার যাতে সাকসেসফুল হয় এটা নিয়েও আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। সারা দেশে পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘটে বন্দরগুলোতে দেখা দিয়েছে অচলাবস্থা। ব্যাহত হচ্ছে পণ্য খালাস কার্যক্রম। আটকা পড়েছে তেল, সারসহ হাজার হাজার টন পণ্য। চাঁদপুরে জাহাজে 7 শ্রমিক হত্যার ঘটনায় সঠিক তদন্ত ও বিচার সহ নানা দাবিতে ধর্মঘট পালন করছে নৌযান শ্রমিক ফেডারেশন। দাবি আদায়ে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি তাদের। গেল রোববার চাঁদপুরের মেঘনায় জাহাজে 7 শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।
এই ঘটনায় সুষ্ঠু তদন্ত, বিচার ও ক্ষতিপূরণ সহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে ধর্মঘটে নৌযান শ্রমিকেরা। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নৌঘাট থেকে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। বিদেশি জাহাজ থেকে পণ্য খালাস হচ্ছে না। এতে সারা দেশে চাল, ডাল, গম, তেল সহ সব ধরনের পণ্য পরিবহন বন্ধ হয়ে গেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা শ্রমিকদের। আজ রাত 12টা আমরা ধর্মঘট পালন করতেছি। আল বাকারা 7 জন নাবিককে গলা কেটে হত্যা করেছে। আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে সুস্থ তদন্ত করে খুনিদের আইনের আওতায় এনে ফাঁসিতে ঝুলানো হোক। আমরা দীর্ঘদিন নিরাপত্তাহীন ভুগতেছি। 3 বছর যাবৎ অতিরিক্ত বেড়ে গেছে, কিন্তু আইনের শাসনটা আমাদের এই নৌ সেক্টরে কিন্তু প্রতিষ্ঠিত নাই। আইনের শাসন প্রতিষ্ঠিত না থাকার কারণে প্রতিনিয়ত আমরা হামলার এবং চাঁদাবাজির বিভিন্ন রকমের সমস্যা জর্জরিত হয়ে পড়ে আছি। চাঁদপুর নৌবন্দর থেকে কোনো পণ্যবাহী জাহাজ লোড আনলোড হয়নি। এতে প্রায় 500 লাইটারেজ ও কার্গো জাহাজে পণ্য আটকা পড়ে আছে। বিভিন্ন সময় দেখা যায় ডাকাতে ধরে, মাস্তানি ধরে, আপনার ধরে আইসা ভোটের বার উপরে আইসা ধরেন এই মোবাইল নেয়, টাকা নেয়। আমরা যে জাহাজ নিয়ে চলাফেরা করতেছি, আমাদের জাহাজের কোনো নিরাপত্তা নাই। খুলনার মংলা ও নোয়াপাড়ায় শতাধিক লাইটার জাহাজ নোঙর করে আছে। একই পরিস্থিতি পায়রা বন্দরেও। ডাকাতি বন্ধ করা এবং মৃত্যু নাবিকদের ক্ষতিপূরণ দেওয়া। যারা হত্যা করেছে তাদেরকে অ্যারেস্ট না করা হবে তত সময় পর্যন্ত আমরা এই কর্মবিরতি পালন করব। সিরাজগঞ্জের শাহজাদপুর নৌবন্দরে কর্মবিরতির প্রভাবে শতাধিক জাহাজে আটকে আছে প্রায় 5000 টন জ্বালানি তেল, বালু, সারসহ বিভিন্ন পণ্য। বাংলাদেশে খালি ওই জায়গা নাই, সমস্ত জায়গায় নদী বন্দরে প্রায় জায়গায় ডাকাতি, চুরি ডাকাতি হয়। আমরা 72 ঘন্টা সময় দিয়েছিলাম। সেই সময়ের মধ্যে সুরা ফয়সালা করতে পারে নাই। নারায়ণগঞ্জেও কর্মবিরতির কারণে স্থবির বন্দরের কার্যক্রম। সারা দেশে 10,000 পণ্যবাহী জাহাজে প্রায় লক্ষাধিক শ্রমিক কাজ করেন। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, চাঁদপুর নৌবন্দরের পরিস্থিতি জানাবেন, কি পরিমাণ পণ্য সেখানে আটকা পড়েছে, ব্যবসায়ীরা কি বলছেন? চাঁদপুরে আজ সকাল থেকে আমরা যে ঘাটগুলো রয়েছে, মাল সরবরাহ করা যে ঘাটগুলো, সেগুলোতে আমরা পরিদর্শন করেছি। সেখানে গিয়ে আমরা দেখলাম যে সেই পণ্যগুলো যেগুলো 10 বা 12 দিন আগে এনে রাখা হয়েছে সেগুলো কিছুটা সরাচ্ছি, কিন্তু নতুন করে কোনো পণ্য আনলোড বা লোডিং হচ্ছে না বা সরবরাহ হচ্ছে না। সেই পণ্যগুলো সহ যে ছোট কার্গো এবং যে লাইটার জাহাজ সেগুলো পড়ে রয়েছে। আমার পিছনেও কিন্তু যে ডাকাতিয়া নদী, মেঘনার নদীতে কিন্তু অনেকগুলো লাইটার জাহাজ নোঙর করা রয়েছে। তবে এই বিষয়টি নৌ বন্দর যে কর্তৃপক্ষ রয়েছে তারা মানতে নারাজ। তারা বলছেন যে কিছু কিছু জাহাজ চলছে এবং তাদের মধ্যে নাকি 2টি গ্রুপ রয়েছে, তারা দাবি করছেন। এদিকে যে 7 জনকে খুনের ঘটনায় যে ইরফানকে গ্রেপ্তার করা হয়েছে, তার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারের জন্য দাবি আদায়ে এই লাগাতার কর্মসূচি চলছে। আমি কথা বলেছিলাম জেলা প্রশাসক মহসিন উদ্দিনের সাথে। তিনি বলছেন যে এই যে কর্পোরেশন তাদের সাথে যোগাযোগ করা হয়েছে দুপুরে, এবং তাদের এই যে 7টি পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটা প্রক্রিয়া চলছে বলে তিনি আমাকে আশ্বস্ত করেছেন। তিনি কিছুক্ষণ আগে এই চাঁদপুর লঞ্চ ঘাটে এসে এই যে পণ্যবাহী যে শিপগুলো রয়েছে, লাইটার জাহাজ এবং কার্গো জাহাজ, এগুলো পরিদর্শন করছেন, দেখেছেন এবং কথা বলেছেন শ্রমিকদের সাথে। তিনি আশ্বস্ত করছেন যে খুব শীঘ্রই আমরা একটি খবর জানতে পারবো যে এই যারা শ্রমিকদের যে দাবি, সেই দাবির যে ক্ষতিপূরণ, যারা নিহত হচ্ছে তাই পরিবারকে ক্ষতিপূরণের একটি আশ্বস্ত দিয়েছেন তিনি। আমরা দেখে আসছি যে চাঁদপুরে প্রায় 400 থেকে 500 ছোট বড় কার্গো বিভিন্ন জায়গায় রয়েছে। আমি বলছি যে চাঁদপুরে 20টি ঘাট রয়েছে। এই ঘাটগুলোতে পণ্য উঠানামা করা হয়। এই পণ্যগুলোর সরবরাহ কার্যক্রম কিছুটা স্থবির হয়ে রয়েছে। সকলের একটি কথা যে নৌপথে যে চাঁদাবাজি এবং ডাকাতি এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো নিরসনের জন্য প্রশাসনের জোরালো দাবি করেছেন। আমরা প্রতিবেদনে যেমনটি দেখেছিলাম, তাদের এই যে ডাকাতির ঘটনাগুলোর জন্য গত 3 বছর ধরে তারা এই নৌপথে বেশি বেড়েছে এই ডাকাতির ঘটনা। গতকালও চাঁদপুরের পদ্মা মেঘনার অঞ্চলে একটি ছোটখাটো যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পণ্যবাহী যে শ্রমিকরা রয়েছে, তারা জানিয়েছেন।
চাঁদপুরের আমার কাছে এই ছিল সর্বশেষ। চাঁদপুর থেকে জানাচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। সপ্তাহের ব্যবধানে কেজিতে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে মুরগির দাম। বিক্রেতাদের দাবি, চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়ায় দাম বেড়েছে। তবে সরবরাহ বেশি থাকায় কমেছে সবজির দাম। চট্টগ্রামে কেজিতে ২০ টাকা বেড়ে দেশি মুরগি বিক্রি হচ্ছে ৬০০ টাকায়, ৪০ টাকা বেড়ে সোনালী মুরগির দাম ৩৬০ টাকা এবং ২০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২১০ টাকায়। বরিশালে গত সপ্তাহে ১৭০ টাকা কেজির ব্রয়লার মুরগি এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৯৫ থেকে ২০০ টাকায়। ৩০০ টাকার সোনালী ৩২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে কমেছে সবজি, আলু ও পেঁয়াজের দাম। সরবরাহ বেশি থাকায় রাজশাহী ও খুলনার বাজারে কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে সবজির দাম। সিলেটের বাজারেও গত সপ্তাহের চেয়ে কেজিতে ৫ থেকে ১০ টাকা কমে পাওয়া যাচ্ছে সব ধরনের সবজি। কমেছে আদা, রসুন ও পেঁয়াজের দামও। কিছুদিন আগেও হয়তো ১৩০-৪০-এর মধ্যে ছিল, আজকে পেঁয়াজ ৫০ টাকার মধ্যে পাচ্ছি। দাম বাড়ার কারণ বর্তমান মার্কেটে সোনালীর অনেক চাহিদা বেশি, বিভিন্ন ধরনের অনুষ্ঠান, পিকনিক, পার্টি এইরকম। বাজারের পরিস্থিতি এই কমে এই বাড়ে, এর কারণ হচ্ছে মনিটরিং নাই। আমন মৌসুমে নতুন দাম নির্ধারণ করা হলেও লোকসানের ভয়ে সরকারি গুদামে ধান চাল দিতে অনীহা ব্যবসায়ী ও কৃষকদের। অভিযোগ আছে, গুদামে ধান দিতে বাড়তি খরচের পাশাপাশি পোহাতে হয় নানা রকম ভোগান্তি। এছাড়া সার, কীটনাশক সহ ধান চাষের সব উপকরণের দাম বৃদ্ধিতেও চরম ক্ষোভ রয়েছে তাদের। তাই সরকারের ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে রয়েছে শঙ্কা। চলতি মৌসুমে আমনের ভালো আবাদ হয়েছে কুষ্টিয়ায়। ধান কাটা এবং মাড়াইয়ের কাজও এখন শেষের দিকে। এবার ২ টাকা বাড়িয়ে ৩৩ টাকা কেজি দরে ধান এবং ৪৭ টাকার চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে সরকার নির্ধারিত ধানের দাম নিয়ে সন্তুষ্ট নন কৃষকরা। বলছেন, খোলা বাজারেই এখন প্রতিমণ ধান বিক্রি হচ্ছে ১৪০০ টাকার চেয়ে বেশি দরে। সেখানে সরকার ১৩২০ টাকা ধানের দর নির্ধারণে চাষিদের স্বার্থ রক্ষা হয়নি। আর সরকার নির্ধারিত দামে গুদামে চাল দিলে কেজিতে ৪ থেকে ৫ টাকা লোকসান গুনতে হবে তাদের। বাজার যাচ্ছে ১৪০০ করে ওরা কিনছে, এখন কৃষকরা হয়তো ২০৫০ টাকা আপ ডাউন এদিক থাকবে, বাজার না হলে পরে তো গৃহস্থ ছাড়বে না। এগুলোর দাম বেশি, এগুলো সার ২০ টাকা ২২ টাকা কেজি ছিল, এখন হচ্ছে আপনার ৪০ টাকা কেজি। ফসফেটের দাম বেশি, সরকার ধানের রেট দিচ্ছে, সে তার চেয়ে তো আমাদের খরচ অনেক বেশি। এখানে যদি ২ টাকা ডিস্টেন্স হইতো, অর্থাৎ আমাদের চাউলের মূল্য যদি ৫০ টাকা করা হতো, তাহলে মিল মালিকরা পার কেজিতে ২ টাকা লসে তারা চাল দিত। কিন্তু বাজারের ব্যবস্থাপনা এখনো ধানের দাম বেশি। খাদ্য বিভাগ জানিয়েছে, চালকল মালিকরা খাদ্য বিভাগের কাছে চাল বিক্রিতে কিছুটা অনীহা জানালেও অনেক মিল মালিক চাল দেয়া শুরু করেছেন। দামের কারণে তারা আগ্রহ প্রকাশ করেনি ওইভাবে, এটা সঠিক, কিন্তু তারা চাল দিচ্ছেন। আগ্রহ কম, গতি একটু প্রথম দিকে কম থাকলো, এখন মোটামুটি তারা সবাই চাল দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। ১৭ নভেম্বর শুরু হওয়া খাদ্য সংগ্রহ অভিযান চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গোপালগঞ্জ সদরে মানিকহাট এলাকায় মধুমতি নদীতে ভাঙন দেখা দিয়েছে। কয়েকদিনে ভাঙনে বিলীন হয়েছে কৃষি জমি সহ ঘরবাড়ি। ভাঙন অব্যাহত থাকায় ঝুঁকিতে মসজিদ, শ্মশান ঘাট সহ নানা স্থাপনা। দুশ্চিন্তায় নদী পাড়ের মানুষ। স্থানীয়রা জানায়, প্রতি বছর নদীতে পানি বাড়া ও কমে যাওয়ার সময় ভাঙন দেখা দেয়। এজন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি তাদের। এরই মধ্যে ভাঙন এলাকা পরিদর্শন করেছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। বরাদ্দ পেলেই নতুন প্রকল্পের কাজ শুরু হবে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। সমস্ত কিছুই ভাঙিয়া নদীতে চলে যাচ্ছে। আমাদের নদীতে জমি ঘর সব চলে যাচ্ছে, আমরাও অনেক অসুবিধাতে আছি। আমরা অবগত হওয়ার সাথে সাথে ইতিমধ্যে আমরা মাঠ পর্যায়ে পরিদর্শন করেছি এবং সেখানে আমরা তথ্য উপাত্ত সংগ্রহ করে আমরা সার্ভে করে নকশা প্রণয়ন চলতেছে। আমরা নকশাটা পাওয়ার সাথে সাথেই হয়তো এখানে আমরা বরাদ্দ চাবো, বরাদ্দ পাওয়া গেলে আমরা মাঠ পর্যায়ে কাজ শুরু করব। জমি অধিগ্রহণের জটিলতায় ২ বছর ধরে থমকে আছে জামালপুরে ব্রহ্মপুত্র নদের উপর নান্দিনা সেতু নির্মাণ কাজ। এতে দুর্ভোগে পড়েছেন প্রায় কয়েক লাখ বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, জামালপুর সদরের ২টি ইউনিয়ন ও শেরপুর জেলার চরাঞ্চলের সাথে যোগাযোগ স্থাপনের জন্য ২০২২ সালে সেতু নির্মাণ কাজ শুরু করে এলজিইডি। সেতু নির্মাণের সময়সীমা ধরা হয় ২০২৫ সালে জুন মাস পর্যন্ত। তবে জমি অধিগ্রহণ জটিলতা ও ৫ আগস্ট সরকার পতনের পর থেকে থমকে গেছে সেতুটির নির্মাণ কাজ। এলজিইডি কর্তৃপক্ষ বলছে, জমি অধিগ্রহণে অর্থ বরাদ্দ পেলেই নির্দিষ্ট সময়ে কাজ শেষ করা সম্ভব হবে। ৬০৬ মিটার দৈর্ঘ্যের সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৬০ কোটি টাকা।
আমাদের আকাঙ্ক্ষিত আশা আসলে আমরা যেন অতি শীঘ্রই এটা পাই। জমি অধিগ্রহণের কিছু সমস্যার কারণে এই ব্রিজের কনস্ট্রাকশন কাজ কিছুটা ধীরগতি হয়েছে। ইতিমধ্যে মাঠ পর্যায় থেকে জমি অধিগ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্যাদি আমরা সংগ্রহ করে সদর দপ্তরে প্রেরণ করেছি। আশা করা যায় মাদারীপুরের কালকিনির দক্ষিণ কৃষ্ণনগর ও চর বিভাগদী গ্রামের মাছ দিয়ে বয়ে চলা প্রায় 1.5 কিলোমিটার খালটি দখল দূষণে মৃতপ্রায়। শুধু দখলই না, খালে ময়লা ফেলায় দূষিত হয়ে পড়েছে পানি। এতে চরম ভোগান্তিতে পড়েছে 2 গ্রামের 2 শতাধিক পরিবার। 80-র দশকেও এই খাল দিয়ে নিয়মিত চলত কৃষিপণ্য নিয়ে ছোট বড় ট্রলার, কিন্তু গত কয়েক বছর ধরে দখলের কারণে খালটি সরু হয়ে যাওয়ায় এখন মালবাহী ডিঙ্গি নৌকাও ঢুকতে পারে না। কাঁচা বাজার, কসাইখানার বর্জ্য, খড়কুটার স্তূপ সহ নানা ধরনের বর্জ্য ফেলা হচ্ছে এই খালে। খালের 2 পার ঘেঁষে ফেলা হচ্ছে শহরের বিভিন্ন ময়লা। ঐতিহ্যবাহী এই খালটিকে বাঁচাতে প্রশাসনকে এগিয়ে আসার দাবি জানিয়েছেন স্থানীয়রা। খালটি দখলমুক্ত করে নাব্যতা ফিরিয়ে আনতে দ্রুতই পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কালকিনি উপজেলা প্রশাসন। কুমারবাড়ি খাল সেটা আমরা খনন করে আমরা পানির প্রবাহ আমরা স্বাভাবিক করে দিয়েছি এবং কালকিনি পৌরসভার যে অন্যান্য যে খালগুলো রয়েছে আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা খাল খনন, পরিষ্কার এবং অবৈধ দখল মুক্ত করার উদ্যোগ গ্রহণ করব। বুদ্ধিদীপ্ত বাংলাদেশ চাই এই স্লোগানে যাত্রা শুরু হলো 2024 বাংলাদেশ আইকিউ অলিম্পিয়াড। রাজশাহী কলেজিয়েট স্কুলে এটি অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী নগরীর 50টি স্কুলের 500 শিক্ষার্থী অংশ নেয়। আইকিউ অলিম্পিয়াডের আয়োজকেরা বলছেন, এমন প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি সৃজনশীল কাজে এগিয়ে রাখবে। শুধু পুঁথিগত বিদ্যা নয়, মেধার দ্বার উন্মোচনে অবদান রাখবে এমন আয়োজন। প্রতিযোগিতায় অংশ নিয়ে খুশি শিক্ষার্থী ও অভিভাবকেরা। পুরস্কৃত করা হয় 300 শিক্ষার্থীকে, আর 50 জনকে প্রদান করা হয় মেডেল অব এক্সিলেন্স। খুবই ভালো লেগেছে এবং এখানকার গেম খেলেও খুবই মজা লেগেছে। আমার ফ্রেন্ডের সাথে দেখা করেছি, এর জন্য আমার অনেক ভালো লেগেছে। আর এই যে এখানে যতগুলো প্রশ্ন ছিল সব আমাদের ছোটকালের, এগুলো আমরা অনেক সহজে জিতবো। ওয়ার্ল্ড প্ল্যাটফর্মে আমাদের বাচ্চাদেরকে এখানে প্রতিষ্ঠিত করা এবং তাদেরকে পরিচিত করা যে কী ধরনের প্রশ্নগুলো আসে, এবং এর ফলে কি হবে, শুধুমাত্র একাডেমিক্যালি তারা ভালো চেক করবে তা না, তাদের ব্রেইনটা আরও ফাংশনিং হবে। আমাদের কিন্তু ব্রেইনটা জামালপুরের ইসলামপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে শিহাব আলী নামে একজন নিহত হয়েছেন, আহত হয়েছে একজন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে উপজেলার কুলকান্দি ইউনিয়নের জিগাতলা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ইসমাইল ডাকাতের একটি দল ডাকাতি করে আসছিল। বৃহস্পতিবার রাতে ডাকাতির প্রস্তুতির সময় অভিযান চালিয়ে ডাকাত মোহাম্মদ ইসমাইল ও সুরমান আলীকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় উত্তেজিত জনতার হামলায় আহত হয় মোহাম্মদ ইসমাইল এবং স্থানীয় শিহাব আলী নামে একজন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে শিহাব আলীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। যে স্থানীয় জনতা ছিল তাদের দিকে যে ইসমাইল ডাকাত তার অস্ত্র তাক করে গুলি করতে ভয়ভীতি দেখানো অবস্থায় আমরাও তাদের সহায়তা নিয়ে সক্রিয় 1 শুটার গান এবং 8 রাউন্ড গুলি সহ তাকে আমরা আটক করি এবং তার সাথে ফেনীর ফলেশ্বর এলাকা থেকে মাসুদা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ফারুকের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত মঙ্গলবার রাজধানী থেকে সাবেক কমিশনার ফারুকের 2 ভাই গোলাম হায়দার ও মামলা পরিবার সহ গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। এ সময় ঘরের কাজ করার জন্য তারা মাসুদা বেগমকে ডেকে নিয়ে আসেন। বৃহস্পতিবার রাতে বাড়ির কাজের জন্য মাসুদা 2য় তলায় গেলে চিৎকার শুনতে পান বাড়ির সদস্যরা। পরে ঘরের দরজা বন্ধ পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় পুলিশ জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। টানা 4 দিন ধরে পঞ্চগড়ে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে।
বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শুক্রবার সকাল 9টায় পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.5 ডিগ্রি সেলসিয়াস। প্রতিদিন বিকেলের পর থেকে পরদিন সকাল পর্যন্ত হালকা কুয়াশার সাথে উত্তরের হিমেল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হয়। এতে সকালে কাজে বের হওয়া দিনমজুর, কৃষি শ্রমিক সহ খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে। চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বেড়েছে। কর্মহীন হয়ে পড়েছেন অনেক দিনমজুর। মানুষের আনাগোনা কম থাকায় উপার্জন কমেছে রিকশা ও ভ্যান চালকদের। এই ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।